অন্ধকার রাত, নিস্তব্ধ রাস্তা। এক তরুণ ছেলে একা দাঁড়িয়ে আছে, মুখে হাজারো স্বপ্ন, কিন্তু পকেটে মাত্র 1500 টাকা। ছেলেটির বাবা মা এখন আর এই পৃথিবীতে নেই। নেই কোনো পরিচয়, নেই কোনো আশ্রয়, শুধু একটাই আশা, জীবনে কিছু বড় করার। কিন্তু কে ভেবেছিল এই দুর্বল দেখানো ছেলেটা একদিন বলিউডের বাদশা হবে, এশিয়ার সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠবে। হ্যাঁ, আমি বলছি শাহরুখ খানের কথা। আপনাদের অনেকের ভাবনা শাহরুখ খান তার সব টাকা সিনেমা থেকে উপার্জন করে, কিন্তু আপনি ভুল ভাবছেন। আসল সত্য হলো শাহরুখ খান সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেন না। তাহলে প্রশ্ন আসে, এত টাকা আসে কোথা থেকে? এর উত্তর একটাই, বিজনেস। শাহরুখ খান শুধু একজন অসাধারণ অভিনেতা নন, তিনি একজন জিনিয়াস বিজনেসম্যান। তবে তার এই পথটা একেবারেই সহজ ছিল না। শুরুতে তিনি যেসব ব্যবসা করেছিলেন সব একের পর এক ব্যর্থ হয়েছিল। আইপিএল এ যখন তিনি নিজের টিম কিনেছিলেন, প্রথম 3 বছর টানা হার দেখেছিলেন। ফিল্ম প্রোডাকশনে হাত দেওয়ার পরেও কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল। কিন্তু আজ সেই মানুষটা অসংখ্য কোটি টাকার মালিক, যিনি নিজের প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে একের পর এক সাফল্যের গল্প লিখেছিলেন। শাহরুখ খান সবসময় বড় কিছু করার স্বপ্ন দেখতেন, কিন্তু তার আগে জীবনে একের পর এক আঘাত আসতে শুরু করে। প্রথমেই বাবা স্নেহের ছায়া মাথা থেকে সরে যায়, আর যেহেতু পরিবার খুব একটা ধনী ছিল না, তাই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে মায়ের ওপর। কিন্তু মা কখনো হাল ছাড়েনি। তিনি নিজে চেয়েছিল তার ছেলে যেন কিছু বড় করে, এমন কিছু অর্জন করে যাতে সে একদিন পুরো পৃথিবীতে নিজের নাম তৈরি করতে পারে। শাহরুখ খান পড়াশোনায় মোটামুটি ভালো ছিলেন, কিন্তু তার আসল টান ছিল থিয়েটারের প্রতি। তাই কলেজের ড্রামা ক্লাবে তিনি নিয়মিত অভিনয় করতেন, নানান নাটকে অংশ নিতেন। তবে সেই সময় তার এই প্যাশনটা শুধু মঞ্চের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এখনো তা বড় পর্দায় পৌঁছায়নি। শাহরুখ খানের মা এই পৃথিবী ছেড়ে চলে যান। জীবনে দ্বিতীয় বড় আঘাত এসে পড়ে, হয়তো সেটা ছিল সেই মুহূর্ত যা শাহরুখ খানকে ভিতর থেকে পুরো বদলে দিয়েছিল। এবার তিনি একটাই প্রতিজ্ঞা করলেন, যেইভাবেই হোক মায়ের স্বপ্ন তাকে পূরণ করতে হবে। তাই একদিন তিনি একটা ব্যাগ কাঁধে তুলে নিলেন। পকেটে ছিল মাত্র 1500 টাকা, আর মনে ছিল হাজারো স্বপ্ন। কিন্তু এই শহর মুম্বাই প্রতিটি নতুন মানুষকে কঠিনভাবে পরীক্ষা নেয়। শাহরুখ খান দ্রুত বুঝে গেলেন, নাম কামাতে হলে এখানে কত কষ্ট, কত অপমান, কত ধাক্কা খেতে হয়। তার না ছিল থাকার কোনো জায়গা, না কোনো কাজ, না ছিল নিজের পরিচয় তৈরি করার কোনো উপায়। বন্ধুদের সাহায্যে কয়েক মাস কোনোভাবে দিন কেটেছিল, কিন্তু সংগ্রাম থামেনি। তিনি শত শত অডিশন দিয়েছেন, কিন্তু একের পর এক জায়গা থেকে রিজেক্ট হতে হয়েছে তাকে। অনেকবার এমন মনে হয়েছে সব ছেলে দিল্লিতে ফিরে যাওয়া উচিত, কিন্তু ঠিক তখনই মায়ের বলা কথা মনে পড়ে যেত, আর সেইগুলো তাকে আবারও নতুন করে সাহস দিত। শাহরুখ খানের জীবনে সেটা ছিল এক ভীষণ কঠিন সময়, কিন্তু বলা হয় যখন কোনো স্বপ্ন সত্যি হওয়ার সময় আসে, তখন ভাগ্যের দরজা একদিন না একদিন খুলবেই। অবশেষে সেই দরজা খুলে গেল শাহরুখ খানের জন্য। তার জীবনে প্রথম বড় সুযোগ এলো, তবে সেটা সিনেমা নয়, টেলিভিশনে। ফৌজি নামে এক টিভি সিরিয়ালের মাধ্যমে শাহরুখ খান তার অভিনয় জীবনের সূচনা করে। ধীরে ধীরে মানুষ তাকে চিনতে শুরু করে, তার অভিনয় সকলের নজর কাড়ে। কিন্তু পৃথিবীতে নাম কামাতে হলে শুধু এটুকু যথেষ্ট নয়। তাই শাহরুখ খান তখনও চেষ্টা চালিয়ে যাচ্ছিল বড় পর্দায় নিজের জায়গা নেওয়ার। আর অবশেষে সেই দিনটা এসে গেল। 1972 সাল, শাহরুখ খান পেল তার প্রথম সিনেমা দিওয়ানা। ফিল্মটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সুপারহিট হয়ে যায়, আর প্রথম ছবিতেই শাহরুখ খান সবার দৃষ্টি কেড়ে নেয়। দিওয়ানার জোরদার সাফল্যের পর একের পর এক নতুন ছবির অফার আসতে শুরু করে তার কাছে। এরপর তিনি ডার এবং বাজিগারের মতো ছবিতে অভিনয় করে, যেখানে তার চরিত্রগুলো ছিল একেবারে ভিন্ন, ভীষণ নেগেটিভ শেডের। সেই সময় এটা ছিল এক বিশাল ঝুঁকি, কারণ তখনকার ধারণা ছিল যে একবার ভিলেন হয়ে যায় সে আর হিরো হতে পারে না। কিন্তু শাহরুখ খান এই চিন্তাধারা সম্পূর্ণ বদলে দিয়েছিল। এরপর 1995 সালে মুক্তি পেল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, যা তার কেরিয়ারকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এই সিনেমাটা শুধু সুপারহিট নয়, এটা একটা আইকনিক লাভ স্টোরি হয়ে উঠেছে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। আর এই ফিল্মের মাধ্যমে শাহরুখ খান পান নতুন পরিচয়, কিং অফ রোম্যান্স। এরপর একের পর এক হিট ছবি, দিল তো পাগল হে, কুছ কুছ হোতা হে, মহব্বতে এবং কভি খুশি কভি গম তাকে সেই সময় সবচেয়ে বড় সুপারস্টার বানিয়ে তোলে। এখন শাহরুখ খান শুধু একজন তারকা নন, তিনি এক আইকন হয়ে উঠেছেন, যার নামের মানেই ছিল সাফল্য। তবে এই সাফল্য যতটা সুন্দর ছিল, তার ভেতরে লুকিয়ে ছিল এক অজানা ভয়, কারণ শাহরুখ খানের মনে বসে গিয়েছিল এক আশঙ্কা, যদি একদিন এই সব কিছু হারিয়ে যায় তাহলে কি হবে। আসলে তিনি নিজের চোখে দেখেছিল কিভাবে অনেক বড় বড় সুপারস্টার কেরিয়ারের চূড়া থেকে নিচে নেমে গেছে, আর সেই ভয়টা গভীরভাবে তার মনে জায়গা করে
করে নিয়েছিল। এই ইন্ডাস্ট্রিতে কেউ চিরকাল শীর্ষে থাকে না, এই কথাটা শাহরুখ খান খুব ভালো করেই বুঝে গিয়েছিল। যে হিট সেই ফিট, আর একবার যদি সিনেমাগুলো ফ্লপ হতে শুরু করে তাহলে তারকার জুলুস মুহূর্ত উধাও হয়ে যায়। তিনি জানতেন শুধু অভিনয়ের ওপর নির্ভর করে থাকা বুদ্ধিমানের কাজ নয়, তিনি চেয়েছিলেন নিজের পরিবারের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এখন থেকে শুধু একজন অভিনেতা নন, বরং একজন ব্যবসায়ীও হবেন। সাধারণত কোনো প্রযোজক সিনেমা বানাতে গেলে ব্যাংক বা অন্য কারোর কাছ থেকে লোন নেয়, কিন্তু শাহরুখ খান বলে আই কুড ইজিলি ফাইন্ড ফান্ডিং বাট আই ডোন্ট বিলিভ ইন ডিপ। অর্থাৎ আমি চাইলে সহজেই ফান্ডিং পেতে পারি, কিন্তু আমি ধার বা ঋণে বিশ্বাস করি না। তাহলে তিনি করেনটা কি? তিনি যেসব ব্র্যান্ডের অ্যাম্বাসাডার যেমন হন্ডাই, পেপসি, দুবাই ট্যুরিজম, তাদের ফাউন্ডারদের ফোন করে জিজ্ঞাসা করেন তুমি কি আগামী বছরও আমাকে তোমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার রাখবে? উত্তর আসে হ্যাঁ। তারপর তিনি বলেন তাহলে আগামী বছরের ফিটা কি এবার অ্যাডভান্স দেওয়া যায়? এইভাবেই শাহরুখ খান ধার না নিয়ে নিজের ফিনান্সিয়াল সিকিউরিটি নিশ্চিত করে। আগামী বছরে আয়ও স্থির, সিনেমা বানানোর টাকাও হাতে। তিনি বলেন আমি ধার চাই না, কারণ ধার মানে মানসিক চাপ। শাহরুখ খানের একটা কঠোর নিয়ম আছে, যেই কাজই করবেন ফুল পেমেন্ট আগেই নিতে হবে, হোক সেটা সিনেমা, পারফরমেন্স বা ইভেন্ট। তিনি সবসময় আগাম পেমেন্ট নেন, যাতে কখনো অর্থের জন্য কারোর কাছে হাত না পাততে হয়। তার প্রোডাকশন হাউস রেড চিলি এন্টারটেনমেন্ট যত সিনেমা প্রডিউস করেছে কখনো একটা টাকাও ধার নেয়নি। তার বিখ্যাত উক্তি কিং সাইজ শুধু বিছানার চাদর নয়, ব্যালেন্স সিট হওয়া উচিত। অর্থাৎ আপনি যদি জীবনে রাজা হতে চান তাহলে শুধু বিলাসিতা নয়, আপনার হিসাবপত্র রাজকীয় হওয়া দরকার। বলিউডের 80% সিনেমায় ঋণ বা ধার করা টাকায় তৈরি হয়, আর যদি সিনেমা ফ্লপ করে সেই ঋণ শোধ করাই এক দুঃস্বপ্ন। 2024 সালে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের সিনেমা বড়ে মিয়া ছোটে মিয়া ফ্লপ হওয়ার পর প্রযোজক বাসু ভাগনানি নিজের 7 তলা অফিস বিক্রি করে 250 কোটি টাকার দেনা শোধ করে। অমিতাভ বচ্চনের ABCL কোম্পানি দেউলিয়া হয়েছিল 90 কোটি টাকার ঋণের ভারে। বনি কাপুরের রূপকি রানী চরকি রাজা বানাতে 12 কোটি টাকা লোন নিয়ে দেউলিয়া হয়ে পড়েন। এই জায়গায় শাহরুখ খান একদম আলাদা। তিনি জানেন ঋণ মানে অনিশ্চয়তা, তাই তিনি সবসময় নিজের বুদ্ধি ও নেটওয়ার্ক ব্যবহার করেন ফান্ডিং এর জন্য। 2001 সালে শাহরুখ খান যখন নিজের স্বপ্নের বাড়ি মান্নাত কিনলেন, মূল্য ছিল প্রায় 13 কোটি টাকা, কিন্তু ব্যাংক লোন নেননি, বরং নিজের পরবর্তী 4টে সিনেমার পেমেন্ট আগেই নিয়ে ফেলেছিলেন, আর সেই টাকাতেই বাড়ি কিনেছিলেন। আজ সেই মান্নাতের দাম 200 কোটি টাকারও বেশি। এটাই বলে দেয় তিনি শুধু অভিনয় নয়, বিনিয়োগেও এক মাস্টার মাইন্ড। তার দর্শন খুব পরিষ্কার, আজকে সঠিক পরিকল্পনাই আগামী দিনের স্বাধীনতা। শুধু সিনেমা নয়, শাহরুখ খান নিজে আয়ের পথ অনেক দিকে ছড়িয়ে দিয়েছে। রেড চিলি এন্টারটেনমেন্ট প্রোডাকশন ও VFX কোম্পানি, KKR IPL টিম যার বাজার মূল্য 1000 কোটি টাকারও বেশি, দুবাই ট্যুরিজম, হন্ডাই, বাইজুস, পেপসি, লং টার্ম ব্র্যান্ড ডিল, কিডজেনিয়া ইন্ডিয়া, শিশুদের থিম পার্ক ব্যবসা। এই কারণে সিনেমা ফ্লপ হলেও শাহরুখ খানের সাম্রাজ্যের কোনো প্রভাব পড়ে না। তিনি জানেন একটি আয়ের ওপর নির্ভরশীল হওয়া মানে ঝুঁকি নেওয়া। শাহরুখ খান বলেন নেম ফ্যাট বাট ব্র্যান্ড লিভ ফরএভার, অর্থাৎ নাম ছোট হয় কিন্তু ব্র্যান্ড চিরকাল বেঁচে থাকে। তিনি নিজের নামকে ব্র্যান্ডের রূপ দিয়েছেন। যেখানেই যান মানুষ শুধু তার অভিনয় নয়, তার পেশাদারিত্ব আর ইমেজের জন্য তাকে চায়। তার জন্য বিনিয়োগকারীরা নিশ্চিন্ত, কারণ তারা জানেন শাহরুখ খান মানে সাফল্যের নিশ্চয়তা। শাহরুখ খান খুব ভালো করে জানেন যা ব্যবসার জন্য ঠিক সেটা ঠিক, আর যা ব্যবসার জন্য ক্ষতি করে সেটা সম্পূর্ণ ভুল। আর এই একমাত্র চিন্তাধারায় তাকে করে তুলেছে বলিউডের রাজা থেকে ভারতের সবচেয়ে সফল উদ্যোক্তাদের মধ্যে একজন। 1999 সাল, তখন শাহরুখ খান বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার পাশে ছিল জুহি চাওলা আর পরিচালক আজিজ মিজরা। তিনজনে মিলে তারা একটা প্রোডাকশন কোম্পানি শুরু করলো, নাম ছিল ড্রিমস আনলিমিটেড। লক্ষ্য ছিল সহজ, নিজের মতো সিনেমা বানাবে, নিজে অভিনয় করবে আর নিজেরাই পরিচালনা করবে। 1999 থেকে 2001 সালের মধ্যে এই কোম্পানি 3টে সিনেমা প্রযোজনা করে, ফির ভি দিল হে হিন্দুস্তানি, অশোকা, চলতে চলতে। কিন্তু দুঃখের বিষয় 3টে সিনেমাই বক্স অফিসে কালেকশন হতাশাজনক, সবটাই ফ্লপ আর লোকসান প্রায় 20 কোটিরও বেশি। সেই সময় সমালোচকরা বলেছিল তুমি হিরো, সিনেমা বানানো তোমার কাজ নয়, ব্যবসা
তোমার হাতে মানায় না। এই কথাগুলো শাহরুখ খানের মনে গেঁথে যায়। তিনি বুঝতে পারে তিনি কোম্পানিটা বন্ধুত্বের মতো চালাচ্ছে, ব্যবসার মতো নয়। সব সিদ্ধান্ত নিচ্ছিলেন অন্যরা, স্ক্রিপ্ট থেকে কাস্টিং, প্রোডাকশন থেকে মার্কেটিং, সবকিছুই তার নিয়ন্ত্রণের বাইরে। শাহরুখ খান তখন বুঝলেন বন্ধুত্ব ব্যবসার জায়গায় কাজ করে না, ব্যবসার দরকার পরিকল্পনা, নিয়ন্ত্রণ আর হিসেব। এই ব্যর্থতার পর শাহরুখ খান নিজের সিদ্ধান্ত নিল এবার থেকে সিনেমা বানাবেন নিজের মতো করে, নিজের কোম্পানিতে। তাই 2002 সালে শ্রী গৌরী খানের সঙ্গে শুরু করলেন নতুন প্রোডাকশন হাউস রেড চিলি এন্টারটেনমেন্ট। এখানে শুধু প্রযোজক নয়, তিনি হলেন পুরো সিস্টেমের মাস্টার। এবার শাহরুখ খান ভেবেছিলেন একটাই কথা, আমি এমন একটা বিজনেস মডেল বানাবো যাতে লাভের জন্য বক্স অফিসের উপর নির্ভর করতে না হয়। শাহরুখ খানের নতুন নীতি ছিল সিনেমা রিলিজের আগে পুরো খরচ উঠিয়ে আনা। এই জন্য তিনি নিলেন দুটি অসাধারণ সিদ্ধান্ত। প্রথমত, রেড চিলি শুধু সিনেমা বানাবে না, বরং নিজের সিনেমার ডিস্ট্রিবিউশনও নিজেরাই করবে। অর্থাৎ সিনেমা রিলিজের পর যে বাড়তি লাভটা ডিস্ট্রিবিউটররা পেত, সেটা এখন যাবে শাহরুখ খানের পকেটে। এটার উদাহরণ জওয়ান সিনেমা। এই ছবি শুধু ডিস্ট্রিবিউশন রাইটস বিক্রি করেই শাহরুখ খান আয় করে 450 কোটি টাকা। দ্বিতীয়ত, সিনেমা রিলিজের আগে টিভি রাইট, মিউজিক রাইট আর ব্র্যান্ড ডিলস বিক্রি করে ফেলতেন, কারণ তার যুক্তি ছিল সহজ। যখন আমার নামে সিনেমা বিক্রি হয় তখন আগে ভাগে বিক্রি করা সবচেয়ে লাভজনক। যদি সিনেমা ব্যর্থ হয় তাহলে রিলিজের পর রাইটস এর দাম অনেক কমে যাবে, তাই আগেই বিক্রি করে নিশ্চিন্তে থাকো। শাহরুখ খানের অন্যতম উদাহরণ রাওয়ান। সিনেমাটা বক্স অফিসে খুব একটা চলেনি, কিন্তু শাহরুখ খানের একটা টাকাও ক্ষতি হয়নি। কেন? কারণ সিনেমা রিলিজের আগে তিনি করে ফেলেছিলেন 25টি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, যেখান থেকে পেয়েছিলেন 52 কোটি। এছাড়া টিভি রাইটস বিক্রি করে 40 কোটি, মিউজিক রাইটস বিক্রি করে 15 কোটি, গেম রাইটস বিক্রি করে 5 কোটি। অর্থাৎ সিনেমার বাজেট ছিল 100 কোটি আর রিলিজের আগে শাহরুখ খান আয় করেছে 112 কোটি। ফলে সিনেমা ফ্লপ হলেও ব্যালেন্স শিট ছিল কেবল লাভ। এই কারণে তাকে বলা হয় দ্য কিং অফ রেভিনিউ। শাহরুখ খান বুঝেছিলেন ভারতীয় সিনেমার সবচেয়ে বড় ঘাটতি কোথায়, ভালো ভিএফএক্স স্টুডিওর অভাব। তখন সব বড় সিনেমার ভিএফএক্স এর কাজ করতে হতো আমেরিকা বা ইংল্যান্ডে, ফলে বাজেট বেড়ে যেত, সময় লেগে যেত বেশি। তিনি ভাবলেন যদি ভারতে একটি ওয়ার্ল্ড ক্লাস ভিএফএক্স স্টুডিও হয় তাহলে শুধু নিজের সিনেমা নয়, পুরো ইন্ডাস্ট্রির উপকার হবে। এই ভেবেই 2006 সালে শুরু করেন রেড চিলি ভিএফএক্স। তখন ভারতে প্রতি বছর গড়ে 200টি সিনেমা তৈরি হতো। শাহরুখ খান ধরে নিল এর মধ্যে অন্তত 10% সিনেমায় ভিএফএক্স লাগবে। যদি মাত্র 7% সিনেমাও তার কোম্পানিকে কাজ দেয় তাহলে বছরে 20টি সিনেমা থেকে ভিএফএক্স এর অর্ডার আসবে। ধরে নিন প্রতি সিনেমা 5 মিনিটের ভিএফএক্স এর কাজ, অর্থাৎ মোট 100 মিনিট। যদি প্রতি মিনিটের দাম হয় 20 লাখ, তাহলে বছরে আয় হবে 20 কোটি। তাহলে 60 কোটির ইনভেস্টমেন্ট ফিরবে 3 বছরের মধ্যে। তারপর শুধু লাভ আর লাভ। আর সবচেয়ে বড় সুবিধা, সেই সময় ভারতে কোনো বড় ভিএফএক্স স্টুডিও ছিল না, অর্থাৎ পুরো বাজারে কোনো প্রতিযোগী ছিল না। আজ সেই রেড চিলি ভিএফএক্স এ কাজ করেছে ভারতের প্রায় সব বড় সিনেমা। রাওয়ান, চেন্নাই এক্সপ্রেস, RRR, জওয়ান, শিরশাহ, সিংহাম, ক্রিস 3, বাঘি 3, লাল সিং চাড্ডা, সবখানেই আছে শাহরুখ খানের প্রযুক্তির ছোঁয়া। 2006 সালে যখন রেড চিলি শুরু হয় তখন বার্ষিক আয় ছিল মাত্র 33 কোটি টাকা। ভিএফএক্স বিভাগ খোলার পর 2013 সালে তা বেড়ে দাঁড়ায় 198 কোটি টাকা, আর 2024 সালে সেই আয় ছুঁয়েছে 1000 কোটিরও বেশি। এই পরিসংখ্যা বলে দেয় একজন অভিনেতা কেবল স্বপ্ন দেখেননি, তিনি দৃষ্টিভঙ্গি ও কৌশল দিয়ে সেই স্বপ্নকে সাম্রাজ্যে পরিণত করেছেন। 2007 সাল শাহরুখ খানের সিনেমা চাক দে ইন্ডিয়া সারা দেশে জাতীয়তাবাদের স্রোত বইয়ে দিয়েছে। একই বছর ক্রিকেট দুনিয়ায় এলো এক বিপ্লব, টি20 ফরম্যাট। ভারত বিশ্বকাপ জেতার পর বিসিসিআই বুঝলো এই ফরম্যাটেই ভবিষ্যৎ। 2008 সালে শুরু হলো ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ মানে আইপিএল। শাহরুখ খান তখন ভাবলো আইপিএল শুধু ক্রিকেট নয়, এটা এন্টারটেনমেন্ট প্লাস স্পোর্টস। আর বলিউডের বাদশা যদি এর সঙ্গে যুক্ত হন তাহলে এই মঞ্চ হয়ে উঠবে কোটি টাকার খেলার জায়গা। তিনি ললিত মোদীর সঙ্গে পরামর্শ করলেন, যিনি তখন আইপিএল এর ফাউন্ডার। ললিত মোদী নিজেই বলেছিলেন যদি বাদশা আসে তাহলে সাম্রাজ্য গড়ে উঠবে, কিন্তু শাহরুখ খান যদি একটা টিম কেনে তাহলে লাগবে প্রায় 300 কোটি টাকা, আর প্রথম বছরে কমপক্ষে 50 কোটি টাকা অ্যানুয়াল রেভিনিউ হবে। মানে সব খরচ উঠে আসতে সময় লাগবে 6টা বছর। আর এই হিসেব কষে শাহরুখ খান কিনে ফেললো 300 কোটি টাকার কলকাতা নাইট রাইডার্স। প্রথম দিকে কয়েক বছর টিম খুব একটা ভালো খেলেনি, মানুষ বলতো এসআরকে সিনেমার হিরো হতে পারে কিন্তু ক্রিকেটে ব্যর্থ। কিন্তু শাহরুখ খান হাল ছাড়েনি, তিনি টিম ম্যানেজমেন্ট বদলেছে, নতুন
কোচ আনলেন, নতুন স্ট্র্যাটেজি নিলেন এবং ধীরে ধীরে কেকেআর হয়ে উঠলো আইপিএল এর সবচেয়ে শক্তিশালী দলগুলির মধ্যে একটি। এবার বোঝাই আসল ইম্প্যাক্টটা কি হলো। আজকের দিনে সবচেয়ে ভ্যালুয়েবল আইপিএল টিম কোনটা জানেন? মুম্বাই ইন্ডিয়ান্স, যার মার্কেট ভ্যালু প্রায় 15,000 কোটি টাকা। দ্বিতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিং, যার মার্কেট ভ্যালু প্রায় 12,000 কোটি টাকা। আর এখন আসি আমাদের শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্স। এই টিমের বর্তমান মার্কেট ভ্যালু প্রায় 10,000 কোটি টাকা। মানে 300 কোটি টাকায় কিনে শাহরুখ খান সেই টিমকে 10,000 কোটির ব্র্যান্ডে পরিণত করেছে। এই হলো শাহরুখ খানের কাহিনী, এক অনুপ্রেরণা, এক স্বপ্ন, এক কিংবদন্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।